টাফ ছিল সে সময় যখন তুমি প্রথম ক্যাম্পেইন? টাফ ছিল তোমার কাছে? হতে পারে আমার কলিগ, বাট অনেক দিনের পুরনো পলিটিশিয়ানও, অনেকদিন ধরে রাজনীতির সাথে যুক্ত। ও আমার থেকে অনেক বেশি রাজনীতি বোঝে, জানে। অনেকদিনই ইনফ্যাক্ট ওর সাথে আমার আর দেখা হয় না। ও যবে থেকে রাজনীতিতে এসে তবে থেকে একবারে যোগাযোগ নেই, দেখা হয় না। আর আমি যেহেতু দিন নাম্বার ওয়ান নিয়ে ব্যস্ত থাকি, হয়তো ছবির জগতে থাকলে তাহলেও দেখা হলেও হতে পারতো, বাট ও তো ছবি করে না, কাজ করে না, পুরোপুরি এখন রাজনীতির মানুষ। আত্মজীবনী লেখার কথা ভাবছিলে এবং সে সময় তোমার বাবা তিনি বলেছিলেন যে এক্ষুনি নয় আত্মজীবনী। বাবা বললো যে না, আমার মনে হয় আরেকটু ওয়েট কর তুই। আচ্ছা, তো তখন আমি ওনাকে বললাম যে না, আমার মনে হয় এখনো টাইম আসেনি, আরো কিছু হয়তো লাইফে আসতে চলছে। 2-2.5 বছর আগের কথা বলছি। আরো হয় বলে আরো কিছু হতে পারে আর জীবনে। আমি বললাম যে হ্যাঁ, হতে পারে, ইউ নেভার নো, হতে পারে হয়তো তুমি জীবনে আরো কিছু আসতে পারে, একটু ওয়েট করি না আর কয়েকটা বছর। সেই অভিজ্ঞতাটা জানতে চাবো মিস্টার বচ্চনের সঙ্গে কাজ। সেটা একটা অফকোর্স লাইটিং এক্সপিরিয়েন্স, মানে তার সামনে দাঁড়ানো, তার সামনে দাঁড়িয়ে তার সাথে কাজ করা, তার সাথে কথা বলা, একই ফ্রেম শেয়ার করা। একজন মহিলা বা একজন মেয়ের কতটা স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? নিজে রোজগার করাটা একটা মেয়ের জন্য আজকের দিনে ভীষণ, আজকের দিনে স্পেশালি খুব দরকার। তাহলে কি বলতো, অ্যাটলিস্ট নিজের কনফিডেন্সটা বাড়ে। তোমার 2024-এ হুগলি লোকসভা কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল কিন্তু অনেকটাই। হ্যাঁ, যেখানে একজন যিনি আগে দীর্ঘদিন ধরে ওখানে জিতে এসেছেন, তাকে পরাজয় করা খুব টাফ ছিল সে সময় যখন তুমি প্রথম ক্যাম্পেইন? টাফ ছিল তোমার কাছে? সিনিয়র পলিটিশিয়ান, হতে পারে আমার কলিগ, বাট অনেক দিনের পুরনো পলিটিশিয়ানও, অনেকদিন ধরে রাজনীতির সাথে যুক্ত। ও আমার থেকে অনেক বেশি রাজনীতি বোঝে, জানে। তো ন্যাচারালি তার সামনে আমাকে দাঁড় করানোটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। এবং অফকোর্স ইট ওয়াজ আ টাফ ফাইট। নার্ভাস ছিল সে সময় যেদিনকে তোমার রেজাল্ট আউটের দিন ছিল? অফকোর্স নার্ভাস ছিলাম তো, ডেফিনেটলি। কি হবে, কি হতে চলেছে, হবে কি না। কিন্তু কোথাও একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ, এবারে বোধহয় মানুষের ভালোবাসায় বেরিয়ে যাবে। এটা মনে হয়েছিল, হ্যাঁ, মানুষের ভালোবাসা হয়তো আমার উপরে থাকবে, হয়তো সেই সেই ভালোবাসার জোরে হয়তো এগিয়ে যাওয়া যাবে। কিন্তু টেনশন তো ছিল, ভয় তো ছিল। আচ্ছা, সেই সময় বা তারপরে যখন তুমি জিতে গেলে, তারপরে লকেটদির সঙ্গে যোগাযোগ কখনো দেখা হয়নি গো, কখনো দেখা হয়নি। কখনো দেখা হয়নি বা কথা হয়নি এই বিষয়ে? কখনো, অনেকদিনই ইনফ্যাক্ট ওর সাথে আমার আর দেখা হয় না। ও যবে থেকে রাজনীতিতে এসে তবে থেকে আর খুব একটা যোগাযোগ নেই, দেখা হয় না। আর আমি যেহেতু দিন নাম্বার ওয়ান নিয়ে ব্যস্ত থাকি, হয়তো ছবির জগতে থাকলে তাহলেও দেখা হলেও হতে পারতো, বাট ও তো ছবি করে না, কাজ করে না, পুরোপুরি এখন রাজনীতির মানুষ। না, সে দেখা হয়নি সামনাসামনি কখনো। বাট আই এম শিওর দেখা হলে এরকম ভাবে কফি নিয়েই বসে থাকবো আমরা দুজনে। এই যে খুব সুন্দর একটা কথা বললে কিছুক্ষণ আগে, তুমি বলছিলে যে সাধারণত দেখা যায় বিরোধী দলে যেই থাকেন না কেন, বিরোধী দলের মানে রাজনীতি নিয়ে কোনো কথা না হলেও তার পার্সোনাল লাইফ নিয়ে কাদা ছোড়াছুড়ি, তাকে নিয়ে দুটো বাজে কথা বলা, এটা যেন একটা মানে প্রথা হয়ে গেছে এখন। যেটা খুব সুন্দর করে তুমি খানিকক্ষণ আগে বলছিলে যে অপোজিশন হতেই পারে, কিন্তু এগুলো কেন থাকবে? একদম। কিন্তু এরকম তো হয়, ধরো তোমার দলেও যারা রয়েছেন তারাও অনেক সময় বলেন বা তাদেরকে অনেক সময় শুনতে হয়। তো এই প্রতিবাদটা কি কখনো সামনে থেকে করেছো? না দেখো, আমি তো প্রতিবাদ করার কেউ নই। তারা অনেক যারা বলেন, তা আমি তো সব থেকে জুনিয়র বোধহয়। সবাই আমার থেকে সিনিয়র সেখানে, সবাই ইনফ্যাক্ট সিনিয়র, আমি সবার থেকে জুনিয়র, সবাই সিনিয়র। আমি তাদেরকে কিছু বোঝাবার মানুষ নই। দিদি আছেন, অভিষেক আছে, তারা নিশ্চয়ই দলের অনেক ইয়েরা আছে, সিনিয়র লিডার্সরা রয়েছেন যারা এটার ভেতরে ইন্টারভেন করেন। সেটাই ভেতরে দেখো, প্রত্যেকটি মানুষ তো ডিফারেন্ট, তাদের সেন্টিমেন্ট আলাদা হয়, তাদের অভিব্যক্তি আলাদা হয়। তো এক একজন এক এক রকমভাবে এক্সপ্রেস করে ফেলে, তাদের মান অভিমান হয়তো সবাই কন্ট্রোল করতে পারে না। কিন্তু সেইখানেই সেটাই আমাদের একটুখানি যদি আমরা মাথায় রাখি যে না, আমরা যাকে নিয়ে আলোচনা করছি বা যার সম্বন্ধে বলছি সে তো আমার দলেরই মানুষ। তো যদি আমরা একটা আলাদা করে বসে এক কাপ চা নিয়ে বসে যদি আলোচনাটা মিটিয়ে ফেলতে পারি, একদম, তাহলে তো দলের দিকে আঙুল ওঠে না। এটা যদি আমরা করতে পারি তাহলে খুব ভালো হয়। মতবিরোধ তো থাকবে, মতভেদও থাকবে, তোমার চিন্তা আলাদা, আমার চিন্তা আলাদা হতেই পারে, সেখানে আমাদের হয়তো একটুখানি ক্ল্যাশ হলো, সেটা খুব স্বাভাবিক, আমরা সবাই মানুষ। কিন্তু সেটা আমরা অন্যরকম ভাবেও সলভ করতে পারি। একদম। তো এটাতে তুমি বিলিভ করো পার্সোনালি যে এইভাবেও কাজটা করা যায়? নিশ্চয়ই করা যায়, নিশ্চয়ই করা যায়।
আচ্ছা, এই যে ধরো রাজনীতিতে আসা এবং তার আগে সিনেমা, তার আগে তোমার আবারও টিভি তেলে তুমি, তারপরে শুরুটা হলো সিনেমা দিয়ে, এবং তোমার একটা জার্নি। মাঝখানে আমি একটা তোমার ইন্টারভিউতে শুনছিলাম যে তুমি তোমার আত্মজীবনী লেখার কথা ভাবছিলে, এবং সে সময় তোমার বাবা তিনি বলেছিলেন যে এক্ষুনি নয় আত্মজীবনী, সেটা কিছুদিন পরে লিখো, হ্যাঁ, হতে পারে কোনো আরো একটা কিছু আসতে মোড়, পারে। নতুন কিছু আসতে চলেছে। এখন এসে কি মনে হয় সেই মোড়টা কি এই রাজনীতির মোড়ের হতে কথা? পারে তখন সেটাই হওয়ার ছিল হয়তো, তাই জন্য হয়তো বলো লেখাটা একটুখানি হয়নি। ওই পার্টটা, একটু গল্পটা বলো। না দেখো, আমার কাছে এসেছিলেন আমাদের খুব পরিচিত একজন জার্নালিস্ট, আমরা সবাই তাকে খুব ভালো করে চিনি। সে আমার কাছে এসে বলে, রচনা আমি চাই এবার তোমার বায়োগ্রাফি লেখাও। বায়োগ্রাফি? বলে হ্যাঁ, তোমার জীবনে এত কিছু হয়েছে, এত ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, ছবির জগতে এতগুলো বছর হয়ে গেল, বিয়ে, মা, দিদি নাম্বার ওয়ান, তোমার কেরিয়ার স্যাক্রিফাইস, সব কিছু নিয়ে একটা বায়োগ্রাফি হোক এবার। আমি বললাম না, আমার মনে হয় তো। বাবা বললো যে না, আমার মনে হয় আরেকটু ওয়েট কর তুই। আচ্ছা। তো তখন আমি ওনাকে বললাম যে না, আমার মনে হয় এখনো টাইম আসেনি, আরো কিছু হয়তো লাইফে আসতে চলছে। 2-2.5 বছর আগের কথা বলছি। হুম হুম আরো হয় বলে আরো কিছু হতে পারে আর জীবনে। আমি বললাম যে হ্যাঁ, হতে পারে, ইউ নেভার নো, হতে পারে হয়তো কিছু জীবনে আরো কিছু আসতে পারে, একটু ওয়েট করি না আর কয়েকটা বছর। হুম হুম যদি কিছু আরো কিছু ইন্টারেস্টিং হয় তারপরে তোমার লিখতে আরো তুমি ভালো পারবে। হুম হুম বলছে আচ্ছা, ওয়েট করছি। তো এখন সে বলে আমি বুঝতে পেরেছি কেন এটা এরকম হলো, বাট সেটা কিন্তু মানে পারপাসফুলি নয়, মানে নয়। ইট ওয়াজ ভেরি জেনারেলি আমি বলেছিলাম যে হতে পারে আমি অন্য আরো ছবি করবো, হতে পারে আমি বম্বেতে গেলাম, হুম হতে পারে আমি আরো কিছু জীবনে করলাম, এটা ভেবে আমি বলেছিলাম। হয়তো বিজনেস ওমেন, তখন আমার বিজনেস মাথায় ঢুকে গেছিল, হুম হুম ওইটা ভেবে আমি আরো বলেছিলাম যে আমি ফুল ফ্লেজেড বিজনেস ওমেন হয়ে যাব। তো সেই জন্য ওইটা আমি ভেবেছিলাম যে ওটা নিয়ে, ওটা হোক তারপরে বায়োগ্রাফি করব। হুম হুম কিন্তু সেটা যে পলিটিক্স হবে আমি কখনো ভাবি ভাবোই না। ওকে, তো ন্যাচারালি এখনো বায়োগ্রাফিটা হোল্ডে আছে। হোল্ডে আছে। আগামী দিনে আসছে বায়োগ্রাফিটা? আগামী দিনে হয়তো আসবে, দেখা যাক, 5 নাকি বছর আরো আগে হোক। কয়েকটা বছর অপেক্ষা করবে আরো যে আরো কয়েকটা কিছু বছর। চেঞ্জেস আসতে পারে? তাই তো, মানে আমরা পাচ্ছি তোমার আত্মজীবনী, কিন্তু সেটা কয়েক হ্যাঁ, বছর সেটা পর। আশা করি কিছুদিন পর। আচ্ছা, এই যে তুমি মুম্বাইয়ের কথা বললে, তুমি ওড়িশায় করেছো, সাউথে করেছো, কিন্তু মুম্বাইয়ে কোনো হিন্দি সিনেমায় খুব একটা বেশি তোমাকে দেখা যায়নি। না, খুব একটা না, আমি একটাই ছবি করেছি, আমি খুব একটাও করিনি, আমি একটা করেছি সূর্যবংশী, তাছাড়া সূর্যবংশম, আমি করিনি। হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা জানতে চাবো। মিস্টার বচ্চনের সঙ্গে কাজ, সেটা হ্যাঁ একটা হ্যাঁ, খুব বড় সেটা একটা বিশাল achievement। বড় একটা এক্সপিরিয়েন্স, লাইফ হ্যাঁ। লং এক্সপিরিয়েন্স একটা হুম হুম। আমার। সেটা অবশ্য আমি সাউথে কাজ করতাম বলে হয়েছে, বিকজ দ্য প্রডিউসার ডিরেক্টর ওয়ার অল সাউথ ইন্ডিয়ান্স। আচ্ছা, ওই জন্যই আরো পসিবল হয়েছে। ওকে। তো প্রডিউসার ছিল পদ্মালয়া, ডিরেক্টর ছিল সত্যনারায়ণ জি। তো ন্যাচারালি ওদেরই প্রোডাকশন ছিল। তো সেটা একটা অফকোর্স লাইটিং এক্সপিরিয়েন্স। একদম, মানে তার বিশ্বকের সঙ্গে সামনে যখন দাঁড়ানো, তার সামনে দাঁড়িয়ে তার সাথে কাজ করা, তার সাথে কথা বলা, একই ফ্রেম শেয়ার করা। মানে তোমার কি a পছন্দের blessing. হিরো, মানে পছন্দের অভিনেতা, হিরো বলবো কার না, নয়, কার এক্স্যাক্টলি, নয়, কার নয়। কার তো নয়। তার সঙ্গে প্রথম দিনের অভিজ্ঞতাটা কি 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 হয়েছিল? প্রথম দিনের অভিজ্ঞতাও দারুণ। মানে আমি ডায়লগও মনে থাকছিল না, সবই ভুলে যাচ্ছিলাম, হাত পা কাঁপছিল। মানে একটা 6 ফুট 2 ইঞ্চির মানুষ আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, মানে আনবিলিভেবল। মানে চিন্তা করা যায় না আর কি। সেটা আহমেদাবাদে ছিল, আহমেদাবাদে শুটিং চলছিল আমাদের। তো সবসময় এখনো চোখের সামনে পুরো পরিষ্কার হয়ে আমার সামনে ভাসে ছবি, সব সিনস গুলো যেগুলো আমি করেছিলাম, বা উনি আমার সামনে দাঁড়িয়েছিলেন। আমি তো এতবার হিল জুতো পরেছিলাম, উনি বললেন যে खोल दो इतना हिल मत पहनो मेरी बीवी भी बहुत छोटी है। তো ভীষণ মজার, ভেরি উইটি মানুষ একজন, ভীষণ মজার মানুষ, এবং মজা করেন, নিজে কম হাসেন, অন্য মানুষকে হাসান ভীষণ। ইট ওয়াজ গ্রেট ওয়ার্কিং উইথ হিম। এবং নার্ভাসও ছিলে? অফকোর্স নার্ভাস তো ছিলাম, এত ছবি করার পরেও সাংঘাতিক নার্ভাস ছিলাম। অমিতাভ বচ্চনের পাশে দাঁড়িয়ে ডায়লগ বলা মানে একদম তাই। সত্যি ভয়াবহ ব্যাপার। আচ্ছা, তারপরে তাহলে কোনো হিন্দি সিনেমা কেন করলে না? না, আমি সাউথে প্রচুর কাজ করছিলাম তখন, উড়িষ্যায় প্রচুর কাজ করছিলাম তখন। হিন্দিতে কাজ করা মানে ওখানে গিয়ে সেটেল করে কাজ করা, ওখানে তোমার থাকতে হবে। আদারওয়াইজ তোমাকে সাউথ থেকে নিয়ে গিয়ে কাজ করাবে সেরকম হিন্দি ইন্ডাস্ট্রি নয়। আচ্ছা। हिंदी इंडस्ट्री भीषण प्रोफेशनल और बोल जे आपका एड्रेस क्या है बताइए, आपका फ़ोन नंबर क्या है बताइए, कल बुलाएंगे तो आ जाना पड़ेगा, परसों बुलाएंगे तो आ जाना पड़ेगा। तो परसों कब बुलाओगे, 1 महीना बाद कब बुलाओगे, उसके लिए अगर बैठे रहेंगे होटल में तो बाकी काम कौन करेगा। তো সেই জন্য আর হিন্দি হলো না। তো সেই জন্য সাউথেই থেকে গেলাম। কিন্তু তুমি যে কাজগুলো করেছো বা যতগুলো কাজ করেছো, সেটা নিয়ে তুমি খুব খুশি যে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, এতগুলো একদম কাজ একদম করেছি? একদম একদম একদম। আই এম ভেরি হ্যাপি উইথ এভরিথিং হোয়াট এভার আই হ্যাভ গট ইন মাই লাইফ।
কিন্তু তুমি যখন, আমি তোমার বেশ কয়েকটা ধরো দিদি নাম্বার ওয়ানেরও ছোট ছোট ক্লিপিংস দেখছিলাম, সেখানে যেটা আমি সবসময় দেখে এসেছি যে তুমি নিজের লাইফে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছো ছেলেকে, এবং ছেলেকে প্রায়োরিটি দিয়ে তোমার কাজ করেছো, সেই জন্য তুমি মাঝখানে একটা দীর্ঘ ব্রেক নিয়ে তুমি কাজ করলে। ঠিক এই জায়গা থেকে এই প্রশ্নটা তোমার কাছে জানতে চাইবো যে একজন মহিলা বা একজন মেয়ের কতটা স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে নিজেকে এস্টাবলিশ করতে গেলে, বা খুবই দরকার গো, খুবই দরকার। নিজের রোজগার করাটা একটা মেয়ের জন্য আজকের দিনে ভীষণ, আজকের দিনে স্পেশালি খুব দরকার। তাহলে কি বলতো, অ্যাটলিস্ট নিজের কনফিডেন্সটা বাড়ে। এক তো তোমার কারোর কাছে হাত পাততে হবে না, সেটা একটা সব থেকে বড় জিনিস। সেখানেই তোমার অর্ধেক কনফিডেন্স এসে যাবে যে আই আর্ন ফর মাই সেলফ। তুমি কাউকে কিছু গিফট করতে চাইলে তুমি করতে পারবে, নিজের বাবা মাকে তুমি ভালো রাখতে পারবে, সব থেকে বড় কথা। তোমাকে বরের টাকায় বাবা মাকে ভালো রাখতে হবে না, Wow. নিজের বাবা মাকে তো নিজের দায়িত্বে রাখতে হবে। তাই জন্য ছেলে মেয়েদের রোজগার করা দরকার, মেয়েদের রোজগার করা দরকার। সন্তানের জন্য না, সন্তান তো ঠিক আছে, সন্তানকে তো হাজবেন্ডও দেখবে, আমি দেখবো যেমন হাজবেন্ডও দেখবো, কারণ দুজনেরই সন্তান। কিন্তু বাবা মাটা তো আমার, একদম তাই। তো বাবা মাকে রাখার দায়িত্ব আমার, বরের টাকা আমি বাবা মাকে রাখবো। এই 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 যে ছোটো ছোটো জিনিসগুলো আমি সবসময় মনে করেছি জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। তাই জন্য আমি সবসময় দিদি নাম্বার ওয়ানেও সব মেয়েদেরকে ভীষণভাবে বলার চেষ্টা করি যে ডু সামথিং। সবসময় যে এডুকেশন থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, অনেকেই পড়াশোনায় ভালো নয়, কিন্তু কিছু না কিছু কোয়ালিটিস সবার মধ্যে দিয়ে থাকে ভগবান, সেগুলোকে এক্সপ্লোর করতে হবে, সেগুলোকে বার করে নিয়ে আসতে হবে। তো এটা হওয়া ভীষণ দরকার আজকের দিনে, স্পেশালি খুব দরকার। আচ্ছা, এই যে ভ্যালিউসগুলো, এই চিন্তা ভাবনাগুলো, এটা কি পরিবার থেকে পেয়েছো, বাবা মায়ের কাছ থেকে পেয়েছো? হয়তো আমার বাবা মা ভীষণ গ্রাউন্ডেড, বাবা স্পেশালি বাবার, আমি বাবারই মেয়ে আমার সব কথাই বাবার কথা, তো মেইনলি তাদের থেকেই পাওয়া আর কি। আর তারপরে উইথ লাইফ এক্সপিরিয়েন্স শিখিয়ে দিয়েছে। দিদি নাম্বার ওয়ান প্রচুর শিখিয়েছে, আমার বাংলা দিদিরা আমাকে শিখিয়েছে জীবনটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আর এগুলো যখন তুমি তোমার ছেলের মধ্যে কনভে করো, সেটা কিভাবে করো? সে কি সেই এগুলো নিয়ে এভাবেই বুঝতে শিখেছে তোমার মতন বলার করে? চেষ্টা করি, কিন্তু আজকের প্রজন্মে, তারপর আবার ছেলে মেয়ে হলে হয়তো অনেকটা বুঝতো, ছেলে তো একটু বোঝে কম। আর আজকালকার ছেলে বন্ধু বান্ধব দ্বারা চালিত যা হয়, আই ডোন্ট ব্লেম দিস পিপল। এই জেনারেশনকে ব্লেম করা উচিত নয়, কারণ এই জেনারেশন এইটা দেখেই বড় হচ্ছে। তাদের কাছে সোশ্যাল মিডিয়া, তাদের কাছে মোবাইল, তাদের কাছে আনন্দ মজা, এটাই হচ্ছে জীবন। তাদেরকে আমরা সেই জীবনটা পাইনি না, একদম। আমরা জীবনটা অনেক কষ্ট করে বড় হয়েছি, ওই জন্য আমরা জীবনটাকে অন্যভাবে দেখি। ঠিক। কিন্তু আমাদের বাচ্চারা গোল্ডেন স্পুন নিয়ে জন্ম নিয়েছে, তাদেরকে আমরা ব্লেম করতে পারি না। সে চায়নি রচনা ব্যানার্জির ছেলে হতে, আমি তাকে জন্ম দিয়েছি। বাহ, এটা দারুণ বললে। ওকে। সে তো বলেনি মা তুমি আমাকে একদম। 32 ইঞ্চি টিভিটা দেখাও, ওটা তো ঠিক। আমি আমার লাক্সারির জন্য কিনেছি। তাহলে আমি যদি আজ তাকে ব্লেম করি যে তুমি কেন এত লাক্সারির মধ্যে বড় হলে, এত তোমার কি চাহিদাটা তো আমি ওকে তৈরি করে দিয়েছি, একদম। আমি তো তাকে কুড়ে ঘরে রাখিনি। তাহলে সে কোত্থেকে বুঝবে স্ট্রাগল কাকে বলে? সেই ক্ষেত্রে এটা শুধু আমার ছেলের জন্য না, এটা সব বাচ্চাদের জন্য। এখনকার দিনের বাবা মারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ছেলেমেয়েরা ভালো থাকবে যাতে, কিন্তু সেই ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠাতে যাওয়ার জন্যে, সেই ছেলে মেয়েকে ভালো কলেজের ফিস দেওয়ার জন্য বাবা মাকে কী কষ্ট করতে হচ্ছে সেটা ছেলে মেয়েদেরকে একটু বোঝাতে হবে, বলতে হবে। আর আদারওয়াইজ তারা বুঝবে না, সেটা মুখে বলতে হবে যে বাবা আমি তোমার জন্য এত কিছু করছি, তোমাকে একটু বুঝতে হবে। যতটা বুঝলেও সেটা আমার পাওয়া, যদি না বোঝে সেটাও আমার পাওয়া। একদম, মানে লাইফ যেভাবে যখন যা দেবে অ্যাকসেপ্ট করে নেওয়া। একদম একদম তাই। বাট স্ট্রাগল এবার যখন তুমি বুঝে এগিয়ে যাবে জীবনে, যেটা নিউ জেনারেশন 18, 19, 20, 21 বছরের বাচ্চারা যারা এখন বড় হচ্ছে, যখন হোঁচট খাবে, ক্লাব পার্টি মজাটা তো জীবনের এন্ড নয়। এবার তো তোমার স্ট্রাগল শুরু হলো লাইফের, এবার তো তুমি পড়বে উল্টে রাস্তায়, এবার তো হাত ধরার কেউ থাকবে, মা বাবা তো বাড়িতে রয়েছে, উঠতে তো হবে তোমাকে নিজেকে। যত তাড়াতাড়ি শিখবে তত তাড়াতাড়ি জীবনে দাঁড়াতে পারবে। এই কথাগুলোই তুমি বোধহয় শেয়ার করো? এই কথাগুলোই শেয়ার করি। মাই সান ইজ লিটল ডিফারেন্ট ইন দ্য সেন্স, কি বলতো, ও পুরোটাই তো বড় হলো আমাকে ছাড়া। প্রথম 3-4 বছর কাজ করিনি, কিন্তু সেই সময়টা অ্যাকচুয়ালি কাজটা করা উচিত ছিল, কারণ ওইটা বাচ্চার সময়টা মা বাবারা বড় করে দেয়, মানে আমার বাবা দাদু দিদারা বড় করে দেয়। যেই সময়টা ছেলেকে টাইম দেওয়ার ছিল সেই সময়টা আমি পুরো কাজে ঢুকে গেলাম। তবে তুমি চেষ্টা তার করেছো। মধ্যেও আমি করেছি, এক্স্যাক্টলি। আমি ছবি করা ছেড়ে দিয়েছি, আমি দিদি নাম্বার ওয়ানটাই শুধু করতাম, তো সেটাও আমার অনেক টাইম নিয়েছে। কিন্তু ওই ছেলে আমার মাকে ছাড়া যে বড় হতে হবে এটাও বুঝে গেছিল,
যার জন্য আজকে যখন ও বাইরে থাকে ওর খুব যে কষ্ট হয় তা কিন্তু নয়। ঠিক। ও অনেক বেশি সেন্সিবল, ও বুঝতে পারে যে একা থাকতে হবে আমাকে। কারণ আমি যখন ওকে এখন জিজ্ঞেস করি তোমার অসুবিধা হচ্ছে বাবা, তখন বলে যে কিছু তো করার নেই মা, এইভাবেই তোমাকে থাকতে হবে। কাল ফোন করলাম, বলছে কি করছো? এই পাউরুটি শেখছি। বাহ, গুড, দিস ইজ লাইফ, একদম ইউ হ্যাভ টু ডু ইট নাও। ট্রু। আচ্ছা, কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ার কথা বলছিলে। সোশ্যাল মিডিয়ায় এখন এত মানে মানুষ কি বলবেন কি করবেন সেটা তার নিজস্ব ব্যাপার, বলতেই পারেন করতেই পারেন, কিন্তু সাম্প্রতিক সময়ে যখন থেকে তুমি ইলেকশনে দাঁড়ালে বা তুমি পলিটিক্সে এলে তারপর থেকে বিশেষ করে বিভিন্ন কথা নিয়ে ট্রোলড হওয়া বা তোমাকে নিয়ে তোমার কথা নিয়ে ট্রোলড করা, এটা যখন শোনো তোমার কি খারাপ লাগে, কষ্ট হয় নাকি? দেখো, খারাপ তো smoothly ডেফিনেটলি নাও? লাগে, প্রত্যেকটা উই আর অল হিউম্যান বিং, আমাদের খারাপ তো লাগে, আমাদের মন আছে, শরীর আছে, সব কিছুই তো আছে, আমাদের তো খারাপ লাগে, কিন্তু আমি না সেটাকে গায়ে মাখতে দিই না। প্রথমত আমি যখন দেখি যেই কিছু বলছি রচনা ব্যানার্জি, উঠিয়ে দিই স্ক্রল করে, পরেরটা দেখতে শুরু করে দিই। আমি শুনি না কি বলতে চাইছেন উনি, কারণ উনি বলছেন ওনার পাবলিসিটি পাওয়ার জন্য, উনি বলছেন ওনার কটা লাইকস হচ্ছে, ওনার কটা কমেন্ট আসছে সেটার জন্য। উনি আমাকে যতটা না হিট করছেন, উনি নিজের পপুলারিটি পাওয়ার জন্য ওটা করছেন। তো ওর দেখার তো কোনো দরকার নেই। হু ইজ হি? ওনার তো কোনো আইডেন্টিটি নেই, উনি তো আমার নামটা নিয়ে আইডেন্টিটি তৈরি করছেন, তো ওনাকে আমি কেন দেখবো? বাহ, মানে পজিটিভলি দাও এবং সেটা ইগনোর করে দাও। আমি ইগনোর করি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাছাড়া কোনো উপায় নেই, কারণ তুমি কত মানুষের মুখ বন্ধ করবে বা তুমি তাদের এগেনস্টে বলবেই বা কেন? হি অর শি ইজ নট এ ইম্পর্টেন্ট পার্সন। কিন্তু তোমার কোনো কাজে বা তোমাকে এফেক্ট করে এই কথাগুলো? করে না? করে না, কারণ আমি আমার কাজের জায়গায় আমি জানি আমাকে আমার কাজ করতে হবে। আমাকে দিদি যে জায়গাটা দিয়েছেন, আমার হুগলির মানুষ আমাকে যে ভালোবেসে করে যেই পজিশনটায় তৈরি পৌঁছে দিয়েছেন, তার জন্য আমাকে কর্ম করতে হবে, এবং সে আমি কাজে বিশ্বাসী, এত বছর ধরে তাই করে এসেছি। কাজ কাজ কাজ, তো এখনও কাজই করছি। কাজ করব, কাজ করে দেখাবো, কাজের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু জায়গায় কাজ করে যাব। তাতে মানুষ কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। আচ্ছা, তুমি যে এই যে এত কাজ ভালোবাসো, কাজের মধ্যে সবসময় থাকো, সঙ্গে পরিবার তো অফকোর্স সবসময় রয়েছে, তা বাদ দিয়ে তোমার মানে তোমাকে বুস্ট কি কি কাজ কর, মানে কি কি কাজে তুমি বেশি? আমার বন্ধুদের সাথে আমার আড্ডা, ওকে, হ্যাঁ, দ্যাট ইজ মাই টনিক ভিটামিন। আচ্ছা, তারপর আমি বাইরে বেড়াতে খুব ভালোবাসি। ওকে, হ্যাঁ, আমার ঘুরতে যাওয়া একটা প্যাশন, সেটা অনেক কমে গেছে যদিও, বাট সেটা কাজের এখনো জন্য, আছে। সেটাও কাজের জন্য। সেটাও কাজের জন্য, সেই সময়টা আমার এখন আর হয় না, কিন্তু তবুও সেটা করার চেষ্টা করি। এই দুটোই আমাকে চালিত করে মেইনলি আর কি। তোমার বেস্ট ফ্রেন্ড কে? অনেক, আমার একজন কেউ পার্টিকুলার আচ্ছা, নয়, আমার চাইল্ডহুড ফ্রেন্ডসরা খুব ক্লোজ। আমার কিছু বন্ধু আছে যারা আমার একদম ছোট্টবেলাকার বন্ধু, সেরকম 2-3 জন আছে। তারপরে একটু বড়বেলার অনেক বন্ধু আছে, তো সবাই মিলিতভাবে আমরা এখন উই আর আওয়ার ফ্যামিলি নাও। কিন্তু সেরকম কোনো স্পেশাল বন্ধু যার সঙ্গে তুমি তোমার সব কথা বলতে পারো, সব কথা শেয়ার করতে পারো? আছে, সেরকম অনেক রয়েছে। হ্যাঁ, 2-3 জন আছে সেরকম, সবাই সেরকম নয়, 2-4 জন সেরকম আছে যাদের সাথে আমি সব কথা শেয়ার করতে পারি। জেনারেলি আমি খুব একটা আমার কথা কারোর সাথে শেয়ার করি না। আচ্ছা, হ্যাঁ, আমি খুব একটা আই এম ভেরি মাচ ইনটু মাই সেলফ। ওকে। আমি আমার কাজ নিয়ে কখনো কারোর সাথে খুব একটা কথা বলি না। কাজ বাদ দিয়ে? কাজ বাদ দিয়ে তো আমার ধরো আমার ছেলে, কাজ বাদ দিয়ে আমার কথাটা আমার ছেলে, আর তা নাহলে চল ঘুরতে যাই, এই দুটো তো আমার কথা। তো ছেলের বিষয়ে আলোচনা আমার একদমই না। বন্ধুদের সাথে করি, হ্যাঁ, যারা আমার খুব ক্লোজ, 1-2 জন আছে আমার খুব ক্লোজ ছোট্টবেলাকার বন্ধু, তাদের সাথে আমি ছেলেকে নিয়ে আলোচনা করি, বিকজ তাদেরও সন্তান আছে, তো তারা বোঝে, তাদের সাথে আমাদের ওই ডিসকাশনটা হয়। আর বাকি যারা আমার রেস্ট অফ ফ্রেন্ডস, যাকে আমি বললাম আমার ফ্যামিলি, তাদের সাথে বাকি সব রকম আলোচনা, আড্ডা গল্প সমস্ত কিছু। আচ্ছা, মন খারাপ হয়? পলিটিক্স নিয়ে কারোর সাথে আলোচনা করি কারোর সঙ্গে নয়? না, ওটা একদম সম্পূর্ণটা আমার নিজস্ব। কখনো মন খারাপ হয়? হ্যাঁ, মন খারাপ হয়, অনেক জিনিসেই মন খারাপ হয়। যখন নিজের মতন কিছু হয় না তখন মন খারাপ হয়, যখন ছেলের কিছু প্রবলেম হয় তখন মন খারাপ হয়, বাবার জন্য ভীষণ মন খারাপ হয়, বাবাকে ভীষণ মিস করি, সেটা একটা বিশাল বড় মন খারাপের জায়গা, একটা বড় ভ্যাকিউম ওটা আমার লাইফের, সেইটা একটা বিশাল মন খারাপের জায়গা। বাট আদারওয়াইজ আমি চেষ্টা করি সবসময় খুশি থাকার। কিন্তু যখন মন খারাপ হয় তখন কিভাবে নিজেকে? ওই তখন বন্ধু বান্ধবকে ফোন, তখন মিট করতেই হবে, আসতেই হবে, ওরকম একটা ব্যাপার। বা মুভি দেখি, সিনেমা দেখো, নিশ্চয়ই হলে গিয়ে সিনেমা দেখা হয় না? না, সেটা পুরো বাড়িতে। আমার লেজার টাইমে আমি যখন কোথাও বেরোই না, আমি বাড়িতে মুভি দেখি।
পছন্দ করো, পছন্দ করি। আফটার অল তো অভিনেত্রী না, ওটা তো সরে যায়নি, ওটা জীবনে আছে এখনো। আচ্ছা, নিজের সিনেমা দেখো, পুরোনো সিনেমাগুলো? এখন আর দেখা হয়? দেখা হয়। ছেলে দেখে না? আগে দেখতো? ছেলে আজ অব্দি আমার একটাও সিনেমা দেখেনি। একটাও দেখেনি? নট আ সিঙ্গেল ওয়ান। ও কোনোদিনও দেখতেও চাইনি, কোনোদিনও না। ভীষণ স্ট্রেঞ্জ। আমার ছেলে একদম অন্যরকম, একদম না। কখনো বলবে না যে আমি আমার মাকে। হ্যাঁ, কোনো দিন না। মানে ও কি একটু ইন্ট্রোভার্ট? না, ইন্ট্রোভার্ট তো বটেই, বাট ও কখনো আমার নাম ওরভাবে বলে না কারোর সামনে। প্রয়োজন না হলে কখনো বলে না। আচ্ছা, তোমার বেশ কয়েকটা অধ্যায় রয়েছে। ধরো একটা সময় তুমি ছোট যখন ছিলে তখন তোমার লাইফ তৈরি করছো, তারপরে তুমি একটা সিনেমায় একটা পুরো বাইরে চলে গেলে, বাইরে গিয়ে একটা সিনেমা জার্নি, তারপরে এসে দীর্ঘ বছর ধরে টেলিভিশন, এবং গত বছর থেকে শুরু হলো রাজনীতি। এই পুরো এক একটা ধাপ, এক একটা অধ্যায় তোমার লাইফের। এখনো অবধি কোন চ্যাপ্টারটাকে সব থেকে বেশি এনজয় করেছো বা করছো? ছবির জগৎ। সিনেমা, ছবির জগৎ, একদম। কত মানুষের সঙ্গে দেখা, এত ইন্ডাস্ট্রিতে কাজ করা, প্রচুর নলেজ গ্যাদার করেছি, প্রচুর এক্সপিরিয়েন্স লাইফের হয়েছে। সব থেকে বেশি বেস্ট পিরিয়ড অফ মাই টাইম। আর সব থেকে বেশি ভালোবাসা কোথায় পেয়েছো? দিদি নাম্বার ওয়ান, আমার মানুষজন, আমার পশ্চিমবাংলার মানুষ সব থেকে বেশি ভালোবাসা দিয়েছে। আচ্ছা, প্রচুর তো ভালোবাসা পেয়েছো, প্রচুর তোমার ফ্যান রয়েছে যারা তোমাকে ফলো করে, যারা ভালোবাসে। সেরকম কোনো স্পেশাল মোমেন্ট, স্পেশাল কোনো মেসেজ কোনো ফ্যানের থেকে পেয়েছো যেটা মানে সবসময় মনে থাকার মতন, এমন কোনো বার্তা কখনো? ও সব আসে তো এরকম। আগে তো চিঠি, এখন তো চিঠি চলে গেছে, এখন তো চিঠি আসে না। এখন হোয়াটসঅ্যাপ করে বা ওই সোশ্যাল মিডিয়াতে লেখা। সবাই তো নেগেটিভ লেখে না, অনেক মানুষ পজিটিভও লেখে, অনেক মানুষ ইন্সপায়ারিং মেসেজেস দেয়, কমেন্টস করে। সেগুলো খুব ভালো লাগে পড়তে, শুনতে, যে দিদি তুমি আমাদের অনুপ্রেরণা, এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। তারপরে কি করলে ভালো হবে, তুমি একটু আমাদের গাইড করো, তুমি আমাদের কাউন্সিলর হয়ে যাও এবার, কাউন্সিলিং করো আমাদের। এগুলো খুব ভালো লাগে শুনতে আর কি, যে হ্যাঁ, যে অ্যাটলিস্ট মানুষকে আমি কিছু ভালো জিনিসও বলতে পারি আর কি। মানে এরকম প্রচুর বার্তা তুমি এরকম পাও? প্রচুর বার্তা আমি পাই, প্রচুর পাই। ওই 25টা ভালো হলে একটা বাজেও আসে, ঠিক আছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট।